নমস্কার। এক মানুষ যার উপস্থিতি আলাদা আলো নিয়ে আসে, যে মানুষটির নাম উচ্চারণ করলেই সামনে ভেসে ওঠে শান্ত স্থির সংযত এক মুখ, তিনি সুদীপ মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আর জয়দেব ভাইকে আমার শুভকামনা। একটা মানুষ ভালো থাকবে, সে পয়সা কড়ি রোজগার করতে পারবে, সে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে, এইগুলো কি একদম ছকে লেখা থাকে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। মানে এই ছকটা কি পাল্টানো যায়? হ্যাঁ হ্যাঁ, আমি কবে বড় লোক হবো দাদা, আমি কবে বড় লোক হবো, মানুষের মধ্যে থাকে। তো এটা দাদা জন্মছকে লেখা থাকে কি না সেটা অনেকের কোশ্চেন, কিন্তু আমি বলি বড় লোক হওয়া মানে ভাগ্য নয় দাদা, এটা 3 গ্রহের শক্তির যোগফল। সেই 3টি গ্রহ হলো বৃহস্পতি, শুক্র, বুধ। এই 3 গ্রহ যার জন্মছকে উঁচু ঘরে থাকে, মানে উঁচু স্থানে থাকে, সেই মানুষ জীবনে কখনো দারিদ্র দেখে না। পাশাপাশি 4টি ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ঘর? সেকেন্ড ঘর, মানে দ্বিতীয় ঘর, সেটা হলো অর্থের ভান্ডার দাদা। আচ্ছা। ষষ্ঠ ঘর সংগ্রাম ও প্রতিযোগিতা, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। নবম ঘর ভাগ্যের চাবিকাঠি। একাদশ ঘর বিশাল আয়ের ঘর। যার সেকেন্ড, নবম, একাদশ ঘর শক্তিশালী, সে গরিব হবে না দাদা, চাইলেও সে পারবে না। যার বুধ উচ্চস্থিত, সে আইডিয়া দিয়ে ধনবান হয়। যার শুক্র শক্তিশালী, সে গ্ল্যামার বা আর্ট দিয়ে উপার্জন করে। যার রাহু অনুকূলে, সে হঠাৎ সাফল্য পায়। যার বৃহস্পতি ভালো, সে নাম, সম্মান, সম্পদ দেয়। ধনী হওয়ার আসল সময় নির্ভর করে, ভালো করে শুনবে, শনি মহাদশা শেষে বুধ, শুক্র, বৃহস্পতির দশা এলে, এই সময় এলেই যে মানুষই হোক তার দরজায় সোনা ঝরে, তার দরজায় সোনা ঝরে। সবশেষে একটা কথাই বলি, ধন মানুষের কাছে আসে যখন তার কর্মফল প্রস্তুত হয়। এটাই জ্যোতিষের চরম সত্য। তোমার কর্মফল ভালো না দাদা, তাহলে তুমি বড়লোক হতে পারবে না। আর বড়লোক হলে দাদা, তুমি বড়লোক বা ধনী হলে তুমি শান্তি পাবে না দাদা। শান্তি একটা অন্য জিনিস। তুমি বড়লোক, তুমি মানে বিশাল টাকার মালিক, তোমার সবকিছু আছে দাদা, তোমার একটা গুপ্ত রোগ আছে। তুমি কি শান্তিতে আছো? তোমার পাশের পার্সেন্টটা, যে পার্সেন্টটা তোমাকে আগলে রাখতো, সে এখন দূরে সরে গেছে। তুমি কি শান্তিতে আছো? তুমি যদি দাদা ভালো থাকো, তুমি বড় লোক হলে ভালো থাকবে সেটা নয়, ভালো থাকে তুমি গরিব হলেও ভালো থাকতে পারো, কিন্তু তুমি ভালো থাকাটাই হলো তোমার সব থেকে গ্রহের ফল। ভালো থাকা দাদা, একজন সন্ন্যাসী, একজন মানে খুব মানে আধ্যাত্মিক পার্সন, সে কখনো দাদা বড় লোক হয় না। সে মানসিক শান্তি থাকে, তার অনেক শান্তি থাকে, যে শান্তি সে বড় লোক। তার শারীরিক দিক দিয়ে সে ধনী, তার কোনো রোগ নেই, সে ফিট। আজকাল দাদা যেমন তুমি, যেমন তোমার এখন বয়স হবে কত দাদা? একটা বলো। আমার 57। 57। তোমাকে কেউ যদি বলবে 57, তখন তুমি বলবে, কেউ বলবে দাদা তুমি এখনো চির যৌবন, তোমার এখনো বয়স মোটামুটি ম্যাক্সিমাম 40-42। দাদা তুমি এই বয়সে, অনেকে ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো সে দুর্বল ফিল করে না, আমি এখন খাবো না, আমার এখন গ্যাস আছে, আমার একটু লিভারের সমস্যা, আমার এইটা আমি আমার ইয়ে থেকে বলতে, কায়িক পরিশ্রম হচ্ছে এর একটা। একদম 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 কায়িক পরিশ্রমটা তুমি করছো, শরীরটাকে ঠিক, শরীরটাকে এই যে পরিশ্রম করছো, তার জন্য শরীর ঠিক আর মনটা ভালো রাখে, মন ভালো থাকে। এইরকম তুমি যদি নিয়ম পালন করো ঠিকঠাক, তোমার সবকিছুই ঠিক থাকে। পরিশ্রম দিয়ে, কিন্তু আজকে জিম করলে তোমার বডি ঠিক থাকবে, সেরকম জব টপ করলে তোমার মন ঠিক থাকবে, দান করলে তুমি শক্তি পাবে মানে ভিতর থেকে। তুমি যদি অনেক জিম করো দাদা, অনেক ব্যায়াম করো, অনেক মানে সুস্থ, কিন্তু তুমি দাদা তুমি শারীরিক দিক দিয়ে সুস্থ, তুমি মানসিক দিক দিয়ে সুস্থ হতে গেলে তুমি জিম করলে কি মানসিক দিক দিয়ে তুমি সুস্থ হবে না? ওই মানসিক সুস্থতা তোমাকে বাড়াবে চন্দ্র, শনি, বুধ, শুক্র, কেতু, এই গ্রহগুলির ভাইব্রেশন। আমি একটা কথা বলি দর্শকদের, দাদা পরিশ্রম করেছে, তাই বয়সটাকে কিন্তু সে পিছনে ফেলে দিয়েছে। তাই বলে না, বয়সটা যার সংখ্যা, কারা বলে এটা? যারা পরিশ্রম করে। আর যারা পরিশ্রম করে না, তারা বয়সের ভারে হয়তো 40 বছর বয়সও একদম ঠিক, এটা একদম ঠিক। আমার
একদম চোখে দেখা। দাদা আচ্ছা হ্যাঁ বল। আমি প্রশ্ন করি তোমাকে একটা, তুমি তো এতক্ষণ ধরে করলে, আমি একটা তোমায় প্রশ্ন করি দাদা। দাদা তুমি এত কিছু বাদ দিয়ে এত সুন্দর কথা বলো, এত সুন্দর তুমি তোমার ভয়েস, তুমি এত কিছু বাদ দিয়ে তুমি এই ফিল্ম জগৎটা কেন বেছে নিলে? আমি আমার হয়ে ফিল্ম তুমি জগৎটা কেন বেছে নিলাম? ফিল্ম জগৎটা বেছে নিলাম তার কারণ কি হয় জানো তো, আমি খুব ছোটবেলা থেকে সেই সমস্ত জিনিস করতাম যা আমাকে মূল মানে যেটাকে ফর্মাল পড়াশোনা থেকে দূরে রাখে। খেলাধুলা করতাম, ড্রামা স্কুলের, কারণ এইগুলোতে ওই স্কুল পিরিয়ডের মধ্যে এগুলো প্র্যাকটিস করতে যেতে হতো। তো খেলার প্র্যাকটিস হচ্ছে, ড্রামার প্র্যাকটিস হচ্ছে, তো ওই ফর্মাল যে ক্লাসে বসে পড়াশোনা তার বাইরে আমি চলে যেতে পারতাম, যার জন্য এগুলোর সঙ্গে আমি একদম খুব ছোটবেলা থেকে জড়িত। আর মায়ের এক বন্ধু ছিল সরস্বতী মাসি, একদম তার নামও সরস্বতী, তার পুরো ব্যাপারটাই সরস্বতী মাসি, মানে গুণী ছিল খুব প্রচুর। হ্যাঁ, এবং উনি আমার মধ্যে ওই পড়ার হ্যাবিটটা ধরিয়েছিলেন। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি, কিন্তু উনি বাংলা গল্পের বই আনতেন, এবং আমি খুব ছোটবেলা থেকে গল্পের বই পড়ি, এবং এই গল্পের বই পড়ে কিন্তু আমার বাংলা শেখা। আমি কিন্তু বাংলা লিখতে শিখেছি বহু বহু বছর পরে, গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে বাংলা লিখতে শিখেছি। কিন্তু বইটা আমি একদম পাকাপোক্ত নার্সারি থেকে পড়ি। আমি যখন মানে গল্প পড়ছি তখন ক্লাস 1 আমি মোটামুটি ভালো সাইজের গল্প পড়ছি। যে সময় আমাদের সময় ক্লাস 1 অক্ষর পরিচয় হতো, সেই সময় আমি গল্পের বই পড়তে আরম্ভ করেছি। তো এইটাই চলতে থাকে আমার খেলাধুলা করতে করতে। তারপরে যা হয়, গ্র্যাজুয়েশন, খেলাধুলার দিকে প্রচুর নাম টাম হয়, এইসব করতে 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 ইতিমধ্যে আমি থিয়েটারটা জয়েন করি, এবং আমার থিয়েটার, খেলাধুলা এবং তার সঙ্গে খানিকটা পড়াশোনা করতেই হয়, আমাদের মধ্যবিত্ত পরিবার। এই করতে করতে 95 সালে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তার আগে আমি ছোটখাটো দু একটা কাজ পেয়েছি, ইম্পর্টেন্ট কাজ, ছোটখাটো হলেও ইম্পর্টেন্ট কাজ, এবং সেটাই মানে থিয়েটারের বাইরে গিয়ে টেলিভিশন। এই যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন আমি বাড়িতে, সেই সময় আমার বাড়িতে ফোন আসে। আমার যেহেতু আমি খেলাধুলা করতাম, এক্সারসাইজ করতাম প্রচুর, আমার চেহারাটা একদম অন্যরকম ছিল, বাঙালিদের মতন ছিল। তো ওই থিয়েটার দেখে লোকেদের খুব চোখে পড়ে, কিন্তু তখন আমি শুয়ে, তা আমি সেই সময় অভিনয়ের কাজটা অ্যাকসেপ্ট করতে পারি না, আর অত সিরিয়াসও ছিলাম না। কিন্তু এই যে আমি 3-4 মাস বিছানায় শুয়ে এবং ওই সময় অফার আসছে আমি নিতে পারছি না, এটা কোথাও বোধহয় আমার মধ্যে একটা সিরিয়ে করে। যাই হোক, আমি একটুখানি সুস্থ হওয়ার পরে চাকরিটাই কন্টিনিউ করলাম, চাকরি করলাম, এবং তারপরে যখন আমার ফাইনাল 98 ডিসেম্বরে লাস্ট সার্জারি হলো পায়ে, তারপরে আমি খুব সিরিয়াসলি ভাবতে আরম্ভ করলাম যে এবারে আমি প্রফেশনালি অভিনয় করব, এবং 99 সালে একদম সমস্ত চাকরি ছেড়ে দিয়ে অভিনয় করতে আসি। তারপরে তো দেখতে দেখতে এখন 26 বছর পেরিয়ে গেছে। তাহলে আমরা জানলাম দাদা কেন এবং কিভাবে এই অভিনয়ের মধ্যে আসো। অনেকের কিন্তু কোশ্চেন আছে, তোমরা হয়তো বলতে পারছো না, আমি তোমাদের হয়ে দাদার কাছে জেনে নিলাম। দাদার কাছে আর একটা কোশ্চেন আমি করব, দাদা তো আমাকে কোশ্চেন করবে, আজকে দাদার দিন, দাদা আমায় কোশ্চেন করবে, কিন্তু আমি তোমাদের হয়ে আর একটা কোশ্চেন করব। দাদা, এখন একটা সিরিয়ালের মধ্যে আছো, তুমি একটা ভালো রোল, মানে তুমি সবসময় ভালো রোলের মধ্যেই থাকো, তো লিড রোলের মধ্যে আছো, এবং তোমার কাছে এই সিরিয়ালটা করে যে তুমি পার্টটা করছো, যে পার্টটা তুমি করছো, আসলেও কি সেই পার্টটা করতে তোমার ভালো লাগে? যে কোনো মানুষেরই সেই পার্টটা করতে ভালো লাগে, এইরকম পজিটিভ একটা চরিত্র, এবং আমি এই চরিত্রটাকে বিশ্বাস করি। এইটা মূল মন্ত্র আমার এই চরিত্র। কিন্তু তোমাকে আমরা দেখেছি অনেক কিছুতে তুমি অনেক নেগেটিভ পার্ট করতে, সেটা তো অভিনয়ের অংশ, হ্যাঁ, সেটা তো অভিনয়ের অংশ, কিন্তু এই চরিত্রটাকে আমি বিশ্বাস করি, মানে এই চরিত্রটা আমি যাপন করি অনেকটা ক্ষেত্রে, 100 ভাগ না হলেও অন্তত 80 ভাগ ক্ষেত্রে আমি এই চরিত্রটাকেই যাপন করি। দ্যাট ইজ মি। মানে দাদা বলতে চাইছে 100% না হলেও দাদার, আমি জানি অনেকেই জানি যে আমার এখানেও একজন আছে যে দাদার বিরাট বড় ফ্যান। আমরা তো ভালোবাসি, কিন্তু আমাদের থেকে বিরাট বড় ফ্যান মানে আছে এখানে একজন। তো
এই চরিত্রের জন্য সে আমাকে বললো যে দাদা আগে যে চরিত্রগুলি করতো না, নেগেটিভ করতো, আমার ভালো লাগতো না, কিন্তু এখন তো সবাইকে বলি দেখো নেগেটিভ পজিটিভ এটা বলার কারণ কি? অভিনয় নেগেটিভ হোক পজিটিভ হোক সেটাকে সৎভাবে এটা বলার কারণটা কি, আমরা চিনেছি কাকে? তো অমরিশ পুরীকে চিনি। কিসে চিনি? যে খুব বাজে একটা ভিলেন। কিন্তু আদৌ কি তোমরা মানুষটিকে চেনো? ওনার ওই ভিলেন না, উনি হলো অভিনয়। ওটা ওই অভিনয়ের মধ্যে উনি ঢুকে গেছে, ওটা কিন্তু আসল চরিত্রটা মানুষের কিন্তু আলাদা থাকে। তাই সবার ভুল ভাঙার জন্য যে দাদা আসল চরিত্র কিন্তু এখন যে অভিনয়টা করছে এটা কিন্তু দাদার অনেকটা আসল চরিত্রের মধ্যে পড়ে। জয়দেব, এটা আমি বিশ্বাস করি যে নিজের কর্ম অর্থাৎ কিনা কাজ সৎভাবে করাটাই হচ্ছে যে কোনো মানুষ বা যে কোনো প্রাণীর ধর্ম। এর বাইরে অন্য কোনো ধর্ম হয় না। ধর্ম যদি বলি, বাকিগুলো হচ্ছে দর্শন, ওয়ে অফ লাইফ, কিন্তু ধর্ম হচ্ছে নিজের কাজটাকে সৎভাবে করা। না, তুমি যদি এখন একটা অফার পাও যে আমি একটা তুমি অফার পেলে যে আমি সেখানে টপ ভিলেনের অভিনয় করব, মানে ভিলেন মানে টপ ভিলেন, মানে সেখানে যত রকম বাজে কাজ করানো হবে তোমাকে দিয়ে করানো হবে, তুমি কি মানে সেটা হয়তো করবে, কিন্তু তুমি মন থেকে কি তুমি সেটা খুশি? দেখো, আমি যখন অভিনয় করব তখন সেটাই আমার কাজ, সেটা আমার কাজ, আমি কমিটেড টু দ্যাট। আমি ভিলেনের অভিনয় করছি মানে আমি ভিলেন হয়ে গেলাম তা তো নয়। তাহলে তো মার্ডার করতে গেলে ভিলেন যে মার্ডার করবে তাহলে সত্যিকারের মার্ডার করতে, সেটা তো আমরা করি না। কিন্তু আমাকে এমনভাবে করতে হবে যেন লোকেরা মনে করে আমি সত্যিকারের। ইয়েস ইয়েস, এটা তোমাদের জানানোর জন্য যে দেখো সবাই যে ভাবনাটা যে ভাবো না যে আমি এই অভিনেতাকে দেখছি যে ইনি খারাপ ক্যারেক্টারের সাথে যুক্ত রয়েছে, আসল ক্যারেক্টার কিন্তু ওটা নয়, এটা ক্যারেক্টার, এটা অভিনয়। মানে কি কথাটা, মানে কি এনাকে বানিয়ে করতে হচ্ছে, এটা নিজে নয়, নিজে একটা চরিত্রকে ফুটিয়ে তুলছে, এটা ভাবতে হবে। আর যে ভালো সব থেকে অভিনয় করে, তোমাকে যাকে দেখে মনে হবে যে এ তো পুরো ভিলেন, পুরো বাজে, এ প্রচুর, তার মানে কি ওনার অভিনয়টা ভালো হচ্ছে, উনি কিন্তু শ্রেষ্ঠ অভিনেতা। ওটা যদি ভালো তুমি যদি মনে যে না ঠিক হচ্ছে না, তার মানে কি উনি ওই অভিনয়টা উনি নিতে পারছে না। ভিলেনকে দেখে যদি আপনাদের রাগ হয় তাহলে সত্যিকারের একদম ঠিক। ভিলেনকে দেখে যদি রাগ হয়, মনে যদি পাশে পাই একদম জড়িয়ে ধরবো, তাহলে এটা তাই বলবো যে অভিনয়টাকে আসল ক্যারেক্টারের মধ্যে মিলিয়ে নেবে না। অনেক দর্শক বন্ধু যারা আমার এখানে আছো তারা কিন্তু ভাবো যে ভালো অভিনয় করছে মানে সে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, যে খারাপ অভিনয় করে তা নয়, এটা একটা ক্যারেক্টার, সে ভালোও করতে পারে, সে খারাপও করতে পারে। আমি তোমার যারা দর্শক আছেন, আমার বন্ধুরা যারা আছেন, তাদেরকে আমার একটাই কথা বলার, প্রত্যেকে তার মতন করে কাজ করে যাচ্ছে সৎভাবে, আপনারাও আপনাদের কাজটা সৎভাবে করুন। একদম একদম। ব্যাস। আমার একটা শেষ প্রশ্ন, সময় হয়ে এসছে, এবার তুমি জানো আমাকে অনেক দূর যেতে হবে, কাজে ফিরতে হবে এই আড্ডার মাঝখানে। একটা শেষ প্রশ্ন যেটার মধ্যে দিয়ে আমি নিজেও গেছি, কিন্তু আমি এখনো কারণ খুঁজে পাইনি, সেই কারণেই আমার এই প্রশ্নটা করা আছে। মানুষের ভালোবেসে বিয়ে করল কিন্তু তারপর ডিভোর্স হল, এর কারণটা কি? খুব ভালো কথা বলেছিল, মানে এটা একটা দারুণ কথা। কেউ ভালোবেসে বিয়ে করে, মানে ভালোবেসে, একটা ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটা থাকে কিন্তু আবার ডিভোর্স হয়ে যায়। এটা কি? মানে প্রেমে চোখ কাজ করে, ভালো করে শুনে, প্রেমে চোখ কাজ করে, বিয়েতে গ্রহ কাজ করে। মানে ভালোবাসা থাকে কিন্তু সম্পর্ক বাঁচে না। এর তিনটি কারণ আমি তোমাদেরকে বলবো, এর অনেক কারণ আছে, তিনটি কারণ বলি। মঙ্গল শুক্র সংঘাত, মানে মঙ্গল আর শুক্রের মধ্যে একদম সংঘাত। মঙ্গল কি? আবেগকে রাগে পরিণত করে, আর শুক্র প্রেমকে অভিমানে পরিণত করে। দুই গ্রহ মুখোমুখি হলে সম্পর্ক ভাঙা অবশ্যম্ভাবী হবে। রাহু চন্দ্র দোষ, এটা মাথায় রাখবে, রাহু চন্দ্র দোষ। রাহু সন্দেহ বাড়ায়, চন্দ্র মন দুর্বল করে। একজন ভাবতে থাকে সে আমাকে বুঝতে পারে না, আরেকজন ভাবে আমি কি ভুল করেছি।
কি ভুল করেছি। আর সপ্তম ঘরের ক্ষতি শুনবে, সপ্তম ঘরের ক্ষতি হলো, সপ্তম ঘর সম্পর্কের ঘর। এখানে শনি রাহু কেতু থাকলে, ভালো করে শুনবে, শনি রাহু কেতু থাকলে দাম্পত্যে দূরত্ব, ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদ, নিশ্চিত বিচ্ছেদ করাবে। ভালোবাসা ভাঙা অন্যায় নয়, এটা গ্রহের কার্মিক খেলা। তাই তোমাদের সবাইকে বলি যে ভালোবাসা, ভালোবেসে বিয়ে করা আর সেটা ডিভোর্স হয়ে যাওয়া, এখানে কিন্তু নিজেদের হাতে থাকে না। আমরা যখন প্রেমে পড়ি, যখন ভালোবাসি, তখন চোখ কাজ করে দাদা, ইস মেয়েটা কি সুন্দর দেখতে, মেয়েটার ব্যবহারটা কত ভালো, সবকিছুই ভালো লাগে। আচরণ সবকিছু, হ্যাঁ। অনেক কিছু ভালো, মানে সব, মানে তার পা থেকে মাথা পর্যন্ত, মানে সে আমাদের অল এভরিথিং, মানে ওকে না পেলে আমার জীবন শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ জয়দেব। দারুণ সময় কাটলো, অনেক কিছু জানতে পারলাম আজকে। কি আর বলবো, মানুষকে তুমি পথ দেখাও, আরো দাও, আরো দাদাকে গাইড করো। দাদাকে পেয়ে আমরা প্রচণ্ড খুশি, আমরা খুব 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 হ্যাপি, এবং দাদা আমাদের এখানে এসছে, যার জন্য আমরা আবার কোনোদিন সুযোগ থাকলে আসবো, কারণ অনেক প্রশ্ন বাকি রয়ে গেল আমার। অনেক অনেক শুধু সময়টা হুড় করে বেরিয়ে চলে প্রশ্ন গেল। আমাদের অনেক আছে, অনেক প্রশ্ন, আবার হয়তো কোনো এক সময় দাদাকে পাবো। দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কোনো সমস্যা নেই, দাদা তো আসবে। এবং সব থেকে যেটা বড় কথা, যে আমাদের যত সমস্যা পৃথিবীতে, আমাদের জীবনে, সমস্ত কিছুতে গ্রহ কিন্তু একটা ভাইটাল জায়গা। গ্রহ ভালো থাকলে সব ভালো থাকে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। 1 জানুয়ারি আমরা জানি কল্পতরু উৎসবের দিন। কল্পতরু অর্থাৎ কিনা মনের যা ইচ্ছা তা পূর্ণ করার দিন। আর সেই দিনই মধ্যমগ্রামের 51 পীঠ কালীবাড়িতে হয় কল্পতরু উৎসব। এদিন আপনারা এসে মায়ের কাছ থেকে আপনারা যা যা চান, আপনাদের যা যা মনের ইচ্ছে, সেই কামনা করতে পারেন। আপনাদের যদি প্রতিকার করার ইচ্ছে হয়, তা মায়ের ভক্ত জয়দেবকে জানাতে পারেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কোনো কিছু চাওয়া হয় না। এটা বিনামূল্যে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য আপনারা পেতে পারেন। এই 51 কালীবাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আসুন। কল্পতরু উৎসবের দিন আপনাদের মনস্কামনা মা পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের যদি কোনো প্রতিকার হয়, জয়দেব শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। উনি বিনামূল্যে শুধুমাত্র একটা সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সেই প্রতিকার করবেই। আপনারা আসুন 1 জানুয়ারি কল্পতরু উৎসবে মধ্যমগ্রামের সারদাপল্লীতে 51 পীঠ কালীবাড়িতে।